শালা কই তুই, এত দেরি লাগে আসতে? আরে আমি কি করবো, আম্মুর জন্যই দেরি হয়েছে, আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা তাড়াতাড়ি আসবি, আমি কিন্তু ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখ শালা। জেকে এবং সোকা একে অপর বেস্ট ফ্রেন্ড। তো সোকা এবং জিমিনের কিছুদিন আগে বিয়ে হয়েছে। তো এখানে জেকে যেতে পারেনি কিছু কাজের ব্যস্ততার জন্য। আজ সে উপলক্ষে সে বেড়াতে যাচ্ছে সেখানে। এজন্যই সোগা জেকে ফোন দিচ্ছিল যে ওরা এত দেরি হচ্ছে কেন আসতে, সেটা তোমরা প্রথমেই দেখেছো। জেকে খুব একলা থাকলেও সুগার সাথে জেকের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা, তো আস্তে আস্তে তারা বন্ধু হয়ে উঠেছে। এখন সুগাই বলতে গেলে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তো চলো গল্পে ফিরে আসা যাক। জংকুক সুগাদের বাসায় যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করে নিয়েছে। কিছুক্ষণ হয়ে গেছে, সে হঠাৎই খেয়াল করে সেখানে গাড়ির সিটে একটি ডায়েরি। জংকুক গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করে, গাড়ির ড্রাইভারটি বলতে পারে না, তাই সে ডায়েরিটি নিজের হাতে নেয়। সে জানে অন্যের জিনিস ধরতে নেই, তবুও কৌতূহলবশত সে ডায়েরিটি খুলে একটি মেয়ের ছবি দেখতে পায়। ছবিটির নিচে লেখা, মাই নেম ইজ কিম তেইহং তে। জংকুক ছবিটি অনেক মনোযোগ দিয়ে দেখে। সে তা নিজের অজান্তেই বলে ফেলে, শি ইজ লাইক আ ফেইরি। জংকুক খুব আগ্রহ নিয়ে ডায়েরিটা খুলে সে একটা একটা পৃষ্ঠা করে পড়া শুরু করে। প্রায় অনেকটুকু পড়ার পরেই শুনতে পায় ড্রাইভার বলছে সে তার গন্তব্যে এসে গেছে। জংকুক ডায়েরিটি তার ব্যাগের ভিতর নিয়ে এরপর বেরিয়ে আসে। ড্রাইভারকে টাকা পরিশোধ করে সে সুগার বাসায় চলে যায়। সুগা এসে জংকুককে জড়িয়ে ধরে, দোস্ত কি খবর, তুই কেমন আছিস? ভাই তুই আজও 15 মিনিট লেট করছিস। তুই শালা আমার লেট করাটাই দেখলি, রাস্তায় যে জ্যাম ছিল এটা কে শুনবে? হ্যাঁ, আর জিমিন ভাবি কই? হ্যাঁ, কেমন দিয়েছিস? চুপ কর রে, তোর ভাবি যদি শুনে আমার পিটাবে ধইরা। তুইও না একটা লজ্জা শরম ছাড়া মানুষ। কার বন্ধু দেখতে হবে না, সুগা বিলাইয়ের বন্ধু আমি। সুগা যেমন আমিও তেমনই, তোর কাছ থেকেই তো শিখেছি বন্ধু। কি শেখা হচ্ছে এখানে আমাকে ছাড়া? আরে বান্ধবী টুকু, ভাবি কি খবর, কেমন আছো? হয়েছে, তোর আর নেকামি করতে হবে না ভাই। তুই আমার ফ্রেন্ড বলে ভাবস, ওইভাবেই বলিস। এত ভাবি ভাবি কইরা ভদ্রতাগিরি দেখাতে হবে না। আমি খুব ভালো করে জানি তুই কতটা যে ভদ্র। সুগার কি বলবো, তো আরো বেশি অভদ্র। তোমারই তো বর, তুমি তোমার বরের এভাবে অপমান করছো জিমিন। তাতে কি হয়েছে? আমার জামাইয়ের কাছে এত অভদ্র, আগে যদি জানতাম জীবনেও বিয়ে করতাম না। তা বলি কি করো? হ্যাঁ, কিছুই তো বলি নেই। যদি বলি না, লুকানোর জায়গা পাইবা না তুমি। ভাই থাম, তোরা যে জীবনেও ঠিক হবি না এটা আমি খুব ভালো করেই জানি। এবার থাম। এই জিমিন, তুই রান্নাঘরে যা তো, তুই আমার জন্য ভালো ভালো খাবার রান্না কর, আমি ফ্রেশ হয়ে আসছি। তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি সব রান্না করে ফেলেছি, আমি টেবিলে খাবার আনছি, যা। ওই সোগা দাঁড়া, বইয়ের পিছন পিছন না গিয়ে আমার সাথে আয়, আমাকে রুম দেখিয়ে দিবি। আমি কোন রুমে যাবো আমি কি চিনি? তার মধ্যে আবার নতুন বাসা নিয়েছিস, আমাকে জানাসও নেই। ভাই আমি সময় পাইনি, সময় পাইলে তো তোরে বলতাম। তোরা দুই ফ্রেন্ডই একরকম, আমার জ্বালায় মানুষ। চল তুই নিয়ে যাইতাছি। তুই মনে হয় জিমিনের সাথে এমন করস, এর জন্য এই অবস্থা তোর। হায় রে। আচ্ছা জিমিন তোকে মারে না, তুই যে এমন পাগলামি করস? তুই আর ঠিক হবি না ভাই। তা তুই বিয়েটা কবে করছিস? তোরটাও তো দেখতে চাই আমরা। তুই কিভাবে তোর বউকে নাচাস দেখবো, নাকি তোর বউই তোরে নাচায়? বাবা, আমার বউকে আমি এত সহজে দেখাবো না। তোদের জ্বালায় মনে হয় আমি বিয়েটাও করতে পারবো না। তাই আবার করস কেন? জানোসই তো, বিয়া করলে বউই জামাইরে নাচায়, যেমন তোরে নাচায় তা যাবো আমারও নাচাইবো। এটা বাদ দে, বাদ দে ভাই, বিয়ার বিষয়ে দেরি আছে আমার। এভাবে হাসি মজা করতে করতে সোগা জেকে রুম দেখিয়ে দেয়। এরপর সোগা
সুগার রুমে চলে যায় এবং জেকে ফ্রেশ হতে চলে যায়। টাইম স্কিপ। আমরা বিকালবেলা দেখতে পাই সুগা, জেকে আর জিমিন একসাথে গল্প করছিল। এদিকে সুগার অন্যান্য ফ্রেন্ড যেমন জেহোপ, ন্যান্সি, লিসা, জিন, আরএম এরাও এসেছে। সবাই একসাথে বসে বসে গল্প করছে। হঠাৎই জেকে সেখান থেকে উঠে চলে যায়, তবে কেউ খেয়াল করে না। সে তার রুমে গিয়ে সে ডায়েরিটা আবার খুলে বসে, সেটা আবার পড়তে থাকে। সে পড়তে পড়তে প্রায় ডায়েরির অর্ধেকটা শেষ করেছে। তার কাছে ডায়েরিটা পড়ে খুব ভালো লাগছে। মেয়েটা ডায়েরিটা পড়ে সে বুঝতে পেরেছে মেয়েটার চালচলন খুবই মিষ্টি, সুন্দর এবং বাচ্চা মেয়ে টাইপের। এদিকে সে এটাও জানতে পেরেছে মেয়েটি একটি অনাথ আশ্রমে কাজ করে। অনাথ আশ্রমে বাচ্চাদেরকে পড়ান বলতে গেলে একজন শিক্ষক। তবু তার যেন বাচ্চা মেয়েটা ধরা পড়ে গেছে জেকের কাছে। মনে হয় যেন সারাদিন লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, এরকম একটা মেয়ে বাচ্চা। তো যাই হোক, জেকের খুব ভালো লাগছিল, সে আরও পড়বে। তখন এমন সময় জিমিন আসে। কি রে, তুই এখানে বসে বসে কি পড়তেছিস? হ্যাঁ, চল আমরা এখানে পকোড়া বানানো হয়েছে, আমরা সবাই মিলে খাবো, চল। আলুর পকোড়া বানিয়েছে, চল চল। জিমিন ডায়েরিটা খেয়াল করে না, জেকেও জিমিনের সাথে চলে যায়। তারা সবাই বসে অনেকক্ষণ গল্প করে। এখানে জেকে একটু চুপচাপ থাকে, কারণ তার মনের ভিতরে শুধু সেই মেয়েটাই ঘুরপাক খাচ্ছে। তো এর মধ্যে যারা এসেছিল তারা চলে যায়, শুধু সুগা আর জিমিনের সাথে তখন জেকে এখনো আলুর পকোড়া খেতে থাকে, এখনো খাওয়া শেষ হয়নি। তো এর ফাঁকে হঠাৎ করে জিমিন বলে ওঠে, সুগা চলো না আমরা কোথাও ঘুরতে যাই, জঙ্কুক যেহেতু এসেছে আমরা তিনজন মিলে একটা জায়গায় ঘুরতে যাই, চলো। আইডিয়াটা মন্দ নয় জঙ্কুক, তুই কি বলিস? আই জঙ্কুক, কি হয়েছে তোর? যাবি ঘুরতে আমাদের সাথে? ডোন্ট ওয়ারি, ঘুরতে গেলে আরো ভালো হয়, চল। তো ঠিক করেছিস কোথায় যাবি তোরা? যেখানেই যাব চল, যাব, তবে ইউনিক কিছু ভাবিস। আচ্ছা চল আমরা সাজেক ভ্যালি যাই, সেই জায়গাটা অনেক পছন্দ, আমি কখনো যাইনি, কারণ আমাকে কেউ নিয়ে যায়নি। আব্বু আম্মু গিয়েছিল নাকি, তবে তখন নাকি আমি ছোট ছিলাম। তো চলো না, এই জঙ্কুক চল আমরা ওইখানেই যাই প্লিজ। অনেকটা কিউট ফেস করে বলে। এরপর জঙ্কুক বলে ওঠে, বই তোর আর কিউট ফেস করা লাগবে না, আমরা ওইখানেই যাব, ওকে সুগা? আমার ঘরের গিন্নি যখন বলেছে অবশ্যই আমরা সেখানেই যাব। তো আমি পরশুদিন যাওয়ার ব্যবস্থা করছি, তোরা সব কিছু রেডি করে রাখিস, ওকে? আমাকে এখন একটু অফিসে যেতে হবে, আমার একটু কাজ আছে, ওখানে যেতে হবে, মাত্রই বস ফোন দিয়েছে। তারা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়ে। তাদের সাজেক ভ্যালি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, যার কারণে তারা সবাই একটা হোটেল বুক করে হোটেলে চলে যায়। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে সবাই ঘুরতে বের হয়। বড় বড় পাহাড়, ছোট ছোট পাহাড় রয়েছে, এর মধ্যে চারপাশের রাস্তা খুবই সরু, আবার আঁকাবাঁকাও আছে। তো সব মিলে পরিবেশটা দুর্দান্ত সুন্দর। সবাই এই সকালবেলায় বের হয়েছে, কারণ সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি সুন্দর। তো এই জন্যই ওরা তিনজন, জিমিন, সুগা আর জেকে বের হয়েছে ঘুরতে। তো এর মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই জিমিন পা পিছলে পড়ে যায়। মা গো, সুগা বাঁচাও, আমার কোমর গেল, আমি হাঁটতে পারবো না। ঠিকভাবে হাঁটাচলা করবে না, এই দেখে না চলার এই অবস্থা, এখন যদি পায়ে ইনফেকশন হয়। সুগা তুই
চিন্তা করিস না জিমিন, একটু সাবধানে হাঁটাচলা করবি তো। আচ্ছা এখন আর দোকানেই চল, ওকে নিয়ে হোটেলে ফিরে যাই, চল। জিমিন তুই একটু সাবধানে চলাফেরা করিস, আর চল পায়ে মলম লাগিয়ে নিবি, না হলে ব্যথা সারবে না। তারপর সবাই আবার আগের হোটেলে ফিরে যায়। জঙ্কুক রুমে গিয়েছিল, তবে আবার ফিরে আসে পুরো হোটেলটা দেখতে থাকা। হঠাৎই তার চোখে পড়ে তে নামে সেই মেয়েটার মতো হুবহু চেহারা। সে একটু অবাক হয়, মনে করে নিজের মনের ভুল, কিন্তু আবার যখন সেদিকে তাকায় সে তো বিস্মিত হয়ে যায়। কিভাবে হতে পারে এটা? তে তার চোখের সামনে দাঁড়াচ্ছে, জঙ্কুক তের পিছনে। অনেকটুকু যেতেই তে কেঁদে, আর জঙ্কুক দেখতে পায় না, সে হয়তো চলে গেছে। জঙ্কুক আবার হোটেলে ফিরে আসে। দেন হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করে ব্যাপারে। তিনি কিছু না বলতে পারলে সে সেখানে যে স্টাফ থাকে তাকে জিজ্ঞেস করে, মানে যে আর কি তাদেরকে চাবি টাবি দিয়েছে রুমের। তো সে বলছে সে তাকে ইনফরমেশন দিয়েছে মেয়েটির নাম কিম তেয়ংটে, তার কোনো অ্যাড্রেস আমাদেরকে দেয়নি। জঙ্কুকের মনটা খারাপ হয়ে যায়, সে আশা করেছিল এবার হয়তো মেয়েটির অ্যাড্রেস সে জানতে পারবে, তবে তাকে আবারও চলে যেতে হয়। এরপর কেটে যায় 1 সপ্তাহ। জঙ্কুকরা ঘোরা শেষ করে চলে এসেছে আবার ঢাকায়। তো সে ভাবছে সে চলে যাবে, তবে তখন তার মাথায় আসে সে আর কিছুদিন থেকে এখান থেকে খুঁজবে মেয়েটাকে, যেহেতু এখানে আসার পথেই সে তাকে পেয়েছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুক সে ডায়েরিটি নিয়ে আবার বসে। সে নানান বিষয় নিয়ে ভাবছে। এর মধ্যে যে জিমিন তার পাশে এসে বসে ডায়েরিটি একটি পৃষ্ঠা পড়ে ফেলেছে, সে সেটা খেয়ালও করেন। হঠাৎই জিমিন বলে ওঠে, তুই এই ডায়েরি কোথায় পেয়েছিস? সত্যি করে বলবি জঙ্কুক? আমি যেদিন তোদের বাসায় আসছিলাম না, তখন যে গাড়ি করে আসছিলাম সেই গাড়িতে এটা পড়েছিল। জিমিন একটু ঘাবড়ে যায়, এরপর কিছু মনে করে সেখান থেকে চলে যায়। জঙ্কুকও বুঝতে পারে না এবং সে পরে সেই ডায়েরিটি নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা জঙ্কুক কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে সেই এতিমখানার উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে একটু অবাক হয়, জায়গাটা বেশ সুন্দর, ঠিক তের বর্ণনার মতনই। অনেক বড় একটি জায়গাতে একটি বিল্ডিং করা হয়েছে। সে সেখানকার ম্যানেজারের কাছে জিজ্ঞেস করে তের বিষয়ে। সে তেমন কিছু বলতে পারে না এবং তের অ্যাড্রেস বা বলতে পারে না। তো সে একটা জিনিস পায়, তের ফোন নাম্বার। সে তার ফোন নাম্বার নিয়ে খুশি মনে সেখান থেকে বিদায় নেয়। কোথায় গিয়েছিলি তুই? তোকে বলেছিলাম না ওই যে ডায়েরিটার কথা, সেই মেয়েকেই খুঁজতে গিয়েছিলাম, পাইনি রে। জঙ্কুক আমি তোকে কিছু বলতে চাই, তুই যে মেয়েটাকে খুঁজছিস সে আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড কিম তেয়ংটে। হ্যাঁ আমি ঠিকই বলছি, সে আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে আগে বলিস না কেন যে এটা তোর বেস্ট ফ্রেন্ড? তোর জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে, আমি প্রথমে বুঝতে পারিনি রে, সরি। কিন্তু তুই এখন তাকে নিশ্চয়ই খুব সুস্থ এবং সেই চঞ্চল মেয়েটাকে খুঁজছিস, তাই না? কিন্তু দুঃখের বিষয় কি জানিস, সে এখন আর সেই পরিস্থিতিতেই নেই। জিমিন একটু ক্লিয়ার করে বলো প্লিজ, আর তুমি কান্না করো না। কি হয়েছে ওর সাথে একটু বলো, আমরা কেউই বুঝতে পারছি না তোমার কথা, প্লিজ। কিছুদিন আগেই তে অ্যাক্সিডেন্ট করেছে, আর আমাকে জানায়নি, আমি আজ জানতে পেরেছি। ও সে কোমায় চলে গেছে, একদম জড়বস্তু হিসেবে পড়ে রয়েছে হসপিটালে। আমি ছাড়া ওনার কোনো ফ্রেন্ড নেই, ও আমাকে পর্যন্ত জানায়নি। সোগা আমি কি করতে পারি? আমি ওর সাথে দেখা করতে যাব, আমি আজই যাব, প্লিজ আমাকে নিয়ে চলো। তুই কি বলছিস এসব জিমিন? জিমিন আমি যেতে চাই, আমিও যেতে চাই। তুই জাস্ট আমাকে হসপিটালের ঠিকানাটা বল, আমরা এখনই যাব। তুই রেডি হয়ে আয়। তারপর সবাই চলে যায় সেখানে। যেতে যেতে প্রায় 1 ঘন্টা চলে যায়।
কিন্তু সেই কখন থেকে থেকে জড়িয়ে ধরে কান্না করছে। তবে দুর্ভাগ্য যে তে সেটা কখনোই শুনতে পাচ্ছে না, আর শুনবেও না হয়তো। জঙ্কুকও কান্না করছে। সে এই মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখছিল, ভেবেছিল সে তার সামনেও যখন আসবে চঞ্চল স্বভাবের একটা মেয়েকে দেখবে, হাসি খুশি হৃদয় ছোঁয়া একটা মেয়েকে। কিন্তু সে জানতো না এমন করুণ একটা পরিস্থিতিতে সে দেখে দেখবে। তো সেও কাঁদছে, তবে সে তো কাছে যেতে পারবে না, এটাই কষ্ট। তো এরপর ওরা যায় হচ্ছে তে যেখানে থাকে সেই বাড়িতে। সেখান থেকে জানা যায় তে হচ্ছে অনাথ। সে ছোটবেলা থেকে তার দাদুর সাথে থেকেছে। জিমিন অবশ্য এটা জানতো, তবে জেকে নতুন করেই জেনেছে, জেকে আর সুগা। কারণ জিমিন কখনোই তাকে তেদের সাথে পরিচয় করিয়ে দেয় নাই। তো আমি যেখানে ছিলাম, জঙ্কুক তের দাদির সাথে কথা বলে আর সে দায়িত্ব নেয় তের সব কিছু। এবং এরপর 1 মাস কেটে যায়। 1 মাসে তে এখন অনেকটাই সুস্থ। আজ জিমিন যাচ্ছে তেকে নিতে। সে অনেক খুশি, কারণ তার বেস্ট ফ্রেন্ড, জানের প্রাণের বেস্ট ফ্রেন্ড আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। জিমিন তো খুশি হবেই। জিমিন, তুই কেমন আছিস বেস্টি? কতদিন পর তোকে দেখলাম। আমার মনে হচ্ছে আমার জানটা বেরিয়ে গেছিল, মাত্র ফিরে এসেছে। আমি তোকে এই 1.5 মাস খুব মিস করেছি, খুব। তুই জানিস আমার কতটা একা একা লেগেছে। এমন করে বলছিস যেন আমি তোকে মিস করিনি। আমিও তোকে অনেক অনেক বেশি মিস করেছি। তা তুই যে বিয়ে করে ফেললি, বললি না তো একবার আমাকে? জিজু কোথায়? জিজু আসেনি? এসেছিল, তোকে দেখে চলে গেছে, বুঝছিস? এবার চল বাসে চল, দেরি হয়ে গেছে এমনি তো। বাবা, সবাই আমাকে দেখিয়ে গেছে, অথচ আমি কাউকে দেখলাম না। আচ্ছা যাই হোক, চল। দাদি নিশ্চয়ই চিন্তা করছে আমার জন্য, সারাদিনই চিন্তা করে। ইস, আমার খুব ভালো লাগছে, আমি আবার সুস্থ হয়ে গেছি এবং আবার সব বাচ্চাদেরকে পড়াবো। আমার বকবকানি মাস্টার, এবার আপনি চলুন। তে তার দাদির বাসায় চলে যায়। ওটা অবশ্য ওর নিজের বাসায়। তো সেখানে ও দাদির সাথে অনেক গল্প করে এবং গল্প করতে করতে শুধুমাত্র দাদি এটাই বলছিল যে একটা ছেলে তাকে অনেক সাহায্য করেছে, অনেক থেকে সুস্থ করে তুলেছে। তার নাম জিয়ন জংকুক। শুনে তে একটু অবাক হয়, কে এই লোক, কীভাবে আমাকে চিনে? আমি তো তাকে চিনি না। উফ, আমার মাথা কাজ করছে না। আর আমাকে সাহায্য বা কেন করলো? দাদুর সাথেও দেখা করেছে, জিমিনও একই কথা বলছে। জিমিনের ফ্রেন্ড, আচ্ছা, আমাকে দেখা করতেই হবে ওনার সাথে। কে উনি? আমাকে এত কিভাবে চিনেন? এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর তে ঠিক করে যে তে জিমিনদের বাসায় যাবে, সে এই লোকটা সম্পর্কে জানবে। তারও খুব আগ্রহ হয়েছে এই লোকটার প্রতি এবং সে মনে মনে খুশি হয়েছে। লোকটা অনেক ভালো, তার কেয়ার করে এই ভেবে। কিন্তু সে তো তাকে চিনে না, তাহলে কী করবে? এর জন্যই সে তাকে চিনতে চায়, জানতে চায় কে এই লোক। ঠিক করে সে জিমিনদের বাসায় আজ যাবে। আজ সেই লোকটিকে সে দেখেই ছাড়বে। তার জন্য সে সকাল সকাল উঠে একটা গ্রাউন্ড পরে নেয়, এরপর চোখে হালকা কাজল এবং লিপস্টিক দিয়ে দেয়। এটি থেকে অপরূপ সুন্দর লাগছে। তো তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। আধা ঘন্টার মধ্যে সে বাড়িতে চলে যায়, জিমিনের সাথে কথা বলে। কিন্তু সে জংকুককে পায় না, কারণ জংকুক তো চলে গেছে জিমিন এর কাছ থেকে। সে জংকুকের অ্যাড্রেস নিয়ে ঠিক করে যে জংকুকের বাসায় যাবে। সে ফার্স্টে ভাবে, আচ্ছা আমি তো তাকে চিনি না, অপরিচিত মানুষের বাসায় যাওয়াটা কি ঠিক হবে? না, সে তো আমাকে চিনে। আচ্ছা, তাহলে আমার যাওয়া উচিত। অনেক কিছু ভেবে চলে যায় জংকুকের বাসায়। বাসায় যাওয়ার পর কলিং বেল চাপতেই একজন স্টাফ এসে দরজা খুলে দেয় এবং তাকে বসতে বলে, তাকে চা নাস্তা দেয়। তবে জংকুককে সে কোথাও দেখতে পায় না। স্টাফটি কিছুক্ষণ পরে এসে তাকে জানায় ছাদে যেতে।
সেখানেই জঙ্কুক স্যার আছেন। তে সে অনুসারে ছাদে চলে যায়। দেখতে পায় জঙ্কুক এক মনে আকাশের দিকে দাঁড়িয়ে কিছু ভাবছে। তে এখনো জঙ্কুকের মুখটা দেখতে পারেনি। জঙ্কুক পিছনে তাকিয়ে থেমে যায়, বলে, তুমি এখানে? আমি জানতাম তুমি আসবে। কেমন আছো এখন? তে অনেকক্ষণ তাকিয়ে থাকে। সে জঙ্কুকের উপর মুগ্ধ আগে থেকে, এখন আরো যেন বেশি ভালো লাগছে। কত সুন্দর মায়াবী একটা মুখ। তে নিজের ঘুম কাটিয়ে বলে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আমি। তুমি কি তোমার ডায়েরির কথা ভুলে গিয়েছো? এই নাও, এটা তোমার ডায়েরি। দুঃখিত, আমি তোমাকে না বলেই তোমার ডায়েরিটি পড়েছি আর তোমার সম্পর্কে এত কিছু জেনেছি আর তোমার কাছে এসেছিলাম। একটা বিষয় কি জানোতে, আমরা যখন কারো মায়ে পড়ি তখন হয়তো আমরা তাকে নিয়েই বেশিরভাগ ভেবে থাকি। আমারও তেমনটাই হয়েছে। আমি যদি সহজ কথা বলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তোমাকে আমার করে নিতে চাই। তুমি কি রাজি হবে? জানি এটা অকওয়ার্ড তোমার কাছে, কারণ তুমি আমার বাসে প্রথম এসেছো। এতেই আমি তোমাকে এসব বলছি। তবুও আমি তোমাকে ভালোবাসি, আমি তাই সহজ সোজা সবটা বলে দিয়েছি। তুমি রাজি থাকলে বলতে পারো। তুমি জানো, আমি প্রথম যেদিন তোমার এই ডায়েরিটা পেয়েছি, তোমার ছবিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি অনেকক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করেছি তোমার হাসি, তোমার চোখ, তোমার ঠোঁট, বিশেষ করে তোমার চোখের নিচের তিলটা অসাম। তুমি অস্বস্তি বোধ করো না প্লিজ। আই এম সরি, আমি তোমাকে অনেক কিছু বলেছি, তবে এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। কখনো কষ্ট দিতে চাই না আমি তোমাকে, জানো। বিশ্বাস করো, তুমি যখন এভাবে বেডে শুয়েছিলে, আমার বুক ছিঁড়ে কান্না ছিল। মনে হচ্ছিল যেন কলেজাটা কেটে নিয়ে যাচ্ছে কেউ। তবু আল্লাহর রহমতে আমি তোমাকে পেয়েছি। তবু জানি না আমি তোমাকে সারা জীবনের জন্য পাবো কিনা। তুমি কি রাজিতে? জঙ্কুকের এমন সোজা সাপটা কথাতে একটু খাপে যায়। অনেকক্ষণ ভেবে সে বলে সে রাজি। সে মাথা নাড়ে, মুখে বলতে পারে না, কারণ তার ভীষণ লজ্জা করছে। জঙ্কুকের সম্মতি দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। ভালোবাসিতে খুব ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিব। তুমি শুধু আমার, আর কারো না। লাভ ইউ, আই লাভ ইউ। আমি পেয়েছি তোমাকে, পেয়েছি আমার করে। আপনি দেখছি আমার চেয়েও পাগল। যাই হোক, আমি আপনাকে ভালোবাসি খুব।